খাতা নিয়ে নাও সবাই। খাতা দিয়ে নাও, শুধু করণীয় আমরা করে ফেলি। এখানে ওরা আমাদেরকে বলছে 50% of credit sales are realized in the month following the sales and the remaining 50% in the second month following. প্রত্যেক মাসে আমরা যে মালটাগুলো বাকিতে বিক্রয় করেছি তার 50% আমরা পাই পরের মাসে, বাকি 50% পাই আমরা তার পরের মাসে। Credits are paid in the month following the month of purchase, এটার জন্য ওয়ার্কিং লাগবে না। তাহলে এই অঙ্কটা থেকে আমাদেরকে শুধুমাত্র একটাই ওয়ার্কিং করতে হবে, আর সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ কালেকশন ফ্রম ডেটার্স। এছাড়া কিন্তু আমরা সরাসরি এই ক্যাশ বাজেটের অঙ্কটা করতে পারি। তো এই একটা ওয়ার্কিং খালি আমরা করে নিই। চলো সলিউশন করতে গিয়ে আমরা প্রথমে যে কাজটা করব, ক্যালকুলেশন অফ, একটাই ওয়ার্কিং আমাদের লাগবে। সবাই রেডি হয়ে যাও। ক্যালকুলেশন অফ কালেকশন ফ্রম ডেটার্স। আমাদের বাজেটটা করতে হবে এপ্রিল মে জুন এই 3 মাসের জন্য। মান্থ ক্রেডিট সেলস এপ্রিল মে জুন, এই হচ্ছে আমাদের ঘর। মান্থ credit sales April, May, June. চলো প্রথমে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি বলো, ফেব্রুয়ারিতে আমাদের ক্রেডিট সেলস ছিল 1,80,000। তাহলে এই ফেব্রুয়ারিতে যে মালটা আমরা ক্রেডিট সেল করেছিলাম এর 50% আমরা পাবো হচ্ছে মার্চে, আর বাকি 50% পাবো আমরা এপ্রিলে। দেখো তো এপ্রিলে 50% করলে কত হয়? 90,000। 90,000, জি স্যার। 90,000।
এবার আসো মার্চ। দেখো মার্চে আমাদের ক্রেডিট সেলসটা ছিল 1,92,000। তাহলে মার্চের এই 1,92,000 50% পাবো আমরা এপ্রিলে। দেখো তো কত হয়। 96,000। বাকি অর্ধেকটা পাবো আমরা পরের মাসে। হয়ে গেল। এপ্রিল। দেখো তো এপ্রিলে আমাদের ক্রেডিট সেলসটা ছিল হচ্ছে 1,08,000। আর এটার 50% পাবো আমরা মে মাসে। দেখো তো কত হয়। 52,000। আর বাকি 50% আমরা জুনে পাবো। দেখো তো মে মাসে ক্রেডিট সেল ছিল 1,74,000। এর 50% আমরা পাবো জুনে। দেখো তো কত হয়। 87,000। আমাদের আর লাগবে না, কারণ জুন মাসের সেলসের টাকা আমরা এই জুনে পাবো না, জুলাইতে পাবো, যেটা আমাদের বাজেট এরিয়ার বাইরে। আমাদের টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াবে। দেখো তো আমাদের এপ্রিলের মোট মিলায় 1,86,000। 1,50,000। 1,41,000। এই যে আমরা আমাদের ওয়ার্কিংটা করে নিয়ে এসেছি। এই কালেকশনটা কি তোমরা সবাই বুঝেছো? এবার চলো আমরা ক্যাশ বাজেটটা তৈরি করব। এর আগের ক্যাশ বাজেটটা করতে গিয়ে আমাদের অনেক খাটাখাটি হয়ে গেছে, অথচ এখন দেখো আমাদের ক্যাশ বাজেট, এই ক্যাশ বাজেটটা করতে কিন্তু আমাদের একদমই কোনো কষ্ট হচ্ছে না, একদমই কষ্ট হচ্ছে না, খুব দ্রুত আমরা করে ফেলতে পারছি। আমাদের 3 মাসে বাজেট করতে হবে। চলো সবাই আমরা শুরু করি। প্রথমে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা লিখবো। দেখো আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা এপ্রিল মাসের 1 তারিখের ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা প্রশ্নের মধ্যে দেয়া আছে। একদম নিচে এই যে 25,000 টাকা দেওয়া আছে, দেখছো? ক্যাশ এট ব্যাংক অন 1/4/2014 এস্টিমেটেড 25,000 লিখে দাও। এসবগুলো অ্যাড রিসিপ্ট। দেখো রিসিপ্টের মধ্যে আমরা লিখবো কালেকশন ফ্রম ডেটর্স। কালেকশন ফ্রম ডেটর্স এর আন্ডারে দেখো 1,86,000।
1,50,000 আর 1,41,000। দেখো আমাদের এটা ছাড়া আর কোনো আইটেম নাই রিসিপ্টের মধ্যে। রিসিপ্টের মধ্যে আমাদের আর কোনো আইটেম নাই। কোশ্চেনের মধ্যে যা দেওয়া ছিল তাতে করে আমাদের আর কোনো কালেকশন নাই। এবার পারচেজ আর ওয়েজেস, খরচ। তো চলো এবার আমরা লিখবো লেস পেমেন্ট। দেখো লেস পেমেন্ট, পেমেন্টের আন্ডারে আমরা প্রথমে লিখবো পেমেন্ট টু ক্রেডিটর্স। আচ্ছা, পেমেন্ট টু ক্রেডিটর্স এর আন্ডারে তুমি একটু খেয়াল করে দেখো, ওরা কিন্তু বলছে যে যে মাসে বাকিতে ক্রয় আমরা তার পরের মাসে পেমেন্ট করি। কথাটা বলছে, দেখো খেয়াল করে, ক্রেডিটর্স আর পেইড ইন দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ পারচেজ। কি সুন্দর বাংলায় বলে দিছে একদম। তাহলে মার্চ মাসে যেটা আমরা পারচেজ করেছিলাম 1,44,000, ওটাই আমাদের এপ্রিল মাসে পেমেন্ট হবে। তাহলে চলো লিখে দেই, ওটা লিখে দেই। এপ্রিল মাসে হবে 1,44,000। আর এপ্রিল মাসে যেটা পারচেজ করেছি 2,43,000, এটা আমাদের মে মাসে পেমেন্ট হবে 2,43,000। লিখে দাও। আর মে মাসে আমরা যেটা পারচেজ করছি 2,46,000, সেটা আমাদের জুন মাসে পেমেন্ট হবে 2,46,000। লিখে দাও। আচ্ছা, আর ওয়েজেস এর ব্যাপারে আমাদের কি প্রশ্নের মধ্যে কিছু বলছে ওয়েজেস এর ব্যাপারে? যেহেতু আমাদের ওয়েজেস এর ব্যাপারে প্রস্তাব ভিতরে কিচ্ছু বলেনি, তাহলে যে মাসের পারচেজ ওই মাসেরই, যে মাসের ওয়েজেস ওই মাসেরই পেমেন্ট হিসেবে ধরতে হবে। তার মানে এপ্রিলে হবে 11,000, মেতে হবে 10,000, আর জুনে হবে 15,000। চলো লিখে দেই ওয়েজেস ওয়েজেস যে মাসে এটা সে মাসে এটা হয়ে যাবে। এপ্রিল হবে 11,000, মে মাসে হবে 10,000, আর জুন মাসে হবে 15,000। এবার আমাদের টোটাল পেমেন্টটা বের করে ফেলবো। তাহলে আমাদের টোটাল পেমেন্টটা চলে আসবে 1,55,000। আচ্ছা, আমি না এখানে স্যার উল্টাপাল্টা কিছু বললেন না, এতক্ষণ খুব সুন্দর করে অঙ্কটা করাচ্ছিলেন। তাই তো, এই যে এই টোটাল আমি এই জায়গাটা খালি রাখি না, এই জায়গাটা খালি রাখবো, এই যে টোটাল রিসিপ্ট জায়গাটা রাখি, আর তো কিছু না। আর কিছু না। এই জায়গাটা খালি রাখি, কথা বুঝছো? এই যে জায়গাটা রাখলাম, এই জায়গাটা, বুঝছো? বুঝছি। হ্যাঁ, এই জায়গাটা আমি যে বাইর করে রাখলাম, এই যে ফাঁকা করে রাখলাম। স্যার ওটা যোগ করে লিখবেন এখন প্রথমটা। না, পরে লিখি, পরে লিখি, আগে আমরা টোটাল পেমেন্ট আগে লিখে লই। কত হবে? 55,000। 1,55,000। এরপর 2,00,000, 2,53,000। তারপর 2,61,000। 2,61,000। আচ্ছা, তো এবার আমাদের যেটা করবো সেটা হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা রাখলাম, এখানে লিখবো টোটাল রিসিপ্ট। আর এই টোটাল রিসিপ্টটাকে আমরা বললাম ছোট হাতের এ।
আমি শুধু এপ্রিল মাসেটা এখন যোগ করতে পারবো, বাকিগুলো এখন পারবো না। এপ্রিল মাসের যোগফলটা কত হয় দেখো? 2,11,000। 2,11,000। আর আমাদের এটাকে আমরা বলবো টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্ট এটা হলো বি। আর এবার আমি লিখবো ক্লোজিং ব্যালেন্স। এ মাইনাস বি। এবার এ থেকে বি বিয়োগ করলে কিন্তু আমরা ক্লোজিং ব্যালেন্সটা পেয়ে যাবো। চলো আমরা ক্লোজিং ব্যালেন্সটা বের করে ফেলি। 2,11,000 থেকে 1,55,000 বাদ দিলে কত হয়? 56,000। আর এই যে 56,000টা যে আমি বের করলাম ক্লোজিং ব্যালেন্স, বলো তো দেখি এই 56,000 টাকায় কি আমাদের মে মাসের ওপেনিং ব্যালেন্স হবে। ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে না? এবার এই 56,000 আর 1,50,000 যোগ করলে এবার আমাদের এই যোগফলটা কি 2,06,000 হবে না? এবার 2,06,000 থেকে 2,53,000 বাদ দিলে এবার আমাদের রেজাল্টটা নেগেটিভ। -47,000। নেগেটিভ কত বলা যেন? 45? 47,000। 47। আচ্ছা, এই যে নেগেটিভ 47,000 যেহেতু এটা হয়ে গেছে, তাহলে এই নেগেটিভ 47,000 টাকা কি আবার জুন মাসের? এটা জুন মাসের ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে না? তাহলে এবার আমরা যদি এটা যোগ করি মানে বিয়োগ হয়ে যাবে না উল্টা? বলো তো কত? 93,000 হয়? জি স্যার, 94,000। 94 কত? 94,000। এবার এখান থেকে যদি আমি 2,61,000টা বাদ দিই এবার এটাও মাইনাস মাইনাস 1,67,000। 67। 67। হ্যাঁ। আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমরা কি আমার এই ক্যাশ বাজেটটা বুঝছো? এই ক্যাশ বাজেটটা কি সবাই বুঝছো? জি স্যার। বুঝছি স্যার, কোশ্চেনটা আরেকবার বুঝতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা আরেকবার বুঝাই দেন। এখানে আমাদের ক্রেডিট, সেলস, পারচেজ এবং ওয়েজেস তিনটা তথ্যই দিয়ে দিয়েছিল, কিন্তু ওনারা বলেছে যে 50% অফ দ্য ক্রেডিট সেলস আর রিয়েলাইজড ইন দ্য মান্থ ফলোইং দ্য সেলস। তার মানে যে মাসে আমরা বাকিতে বিক্রয় করি সেই মাসে টাকাটা কালেকশন হবে আমাদের যে মাসে সেল করি ঠিক তার পরের মাসে। and the remaining 50% মানে বাকি 50% in the second month following, পরের দ্বিতীয় মাসে গিয়ে আমরা পরের মাসে গিয়ে আমরা বাকি 50% টাকাটা পাই। তাহলে খেয়াল করে দেখো, ক্রেডিট সেলস 1,80,000 যেটা ফেব্রুয়ারিতে করেছি এটার টাকা আমরা মার্চে পাবো, তবে মার্চে পাবো আমরা অর্ধেক আর এপ্রিলে গিয়ে পাবো আমরা বাকি অর্ধেক। এই কথাটাই ওনারা বলেছে। ঠিক একইভাবে বাকিগুলোও চলবে। আর তারপরে বলছে creditors are paid in the month following the month of purchase, যে মাসে আমরা মালটা পারচেজ করি আমরা ক্রেডিটর্স থেকে তার পরের মাসে গিয়ে আমরা টাকাটা পেমেন্ট করি। যে মাসে আমরা পারচেজ করি পরের মাসে গিয়ে আমরা ক্রেডিটর্স কে টাকাটা পেমেন্ট করি, এই কথাটা বলছি। আর অন্য কোনো কথা বলেনি। আর সেই জন্য আমরা ধরে নিয়েছি যে ওয়েজেসটার ব্যাপারে যেন কিচ্ছু বলেনি, যে মাসে ওয়েজেস এটা ওই মাসেরই পেমেন্ট হিসেবে গণ্য করতে হবে, তাই আমরাও তাই করেছি। আর এতটুকু তথ্য দিয়ে আমরা 7 নম্বরের
ক্যাশ বাজেটের অঙ্কটা কমপ্লিট করেছি। বলো অঙ্কটা কি বুঝেছো? জি স্যার। আমি 8 নম্বর অঙ্কটা পড়তেছি, আমি খালি পইড়া দিব। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা সবাই, কারণ বহুত অঙ্ক আমি করে দিয়েছি হাতে হাতে। এই অঙ্কটা এখন তোমাদের নিজেদের করার পালা। তোমরা নিজেরা কত সুন্দর করে অঙ্কটা করতে পারবা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো এবং অবশ্যই করো। আজকের মতন করবা না কিন্তু কেউ, সাবধান। এটা তো ফরকাস্টের অঙ্ক, ফরকাস্ট মানে ওই যে উপরে লেখা নাকি? ফরকাস্ট কথাটার মানে হলো ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করা। এই ওয়ার্কিং ক্যাপিটাল তো না, ক্যাশ বাজেটটা ফরকাস্ট করা হয়, বের করা। বুঝছি স্যার। Summarize below are the income and expenditure forecast. Income এবং expenditure forecast মানে বাজেট, forecast মানে হলো বাজেট for the month of March to August 2016. মার্চ থেকে অগাস্ট পর্যন্ত 2016 সালের বিভিন্ন ধরনের ইনকাম এবং এক্সপেন্সের ফরকাস্টিংটা মানে অনুমানটা বা বাজেটটা আমাদের সামনে তুলে দেওয়া আছে। সেলসটা হলো ইনকাম, পারচেজ ওয়েজেস ওভারহেড হলো এক্সপেন্স। আগের অঙ্কটার মধ্যে পারচেজ আর ওয়েজেস দিছিল, বা খালি এখন ওভারহেড বাড়া দিছে। আগের অঙ্কটা তো এই অঙ্কে খালি একটা ওভারহেড বেশি, বুঝছো? এক ওভারহেড বাড়া দিচ্ছে বলে নামিরা মাথা খারাপ হয়ে গেল তো চলবো না, চলবো? You are requested to prepare a cash budget. পরিষ্কার বাংলায় বলে দিচ্ছে তোমাকে ক্যাশ বাজেট করার জন্য একটা অনুরোধ করা হচ্ছে for the month starting on 1st May. তার মানে তোমাকে বাজেটটা করতে হবে 1st May থেকে। তার মানে কি মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাসের বাজেট তোমাকে করতে হবে। ওরা বলে দিয়েছে যে তোমাকে বাজেট করতে হবে ক্যাশ বাজেট, যেটা শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে। বলো তো আমার এই কথাটুকু কি তোমরা সবাই বুঝছো? যে মাস থেকে ক্যাশ বাজেট স্টার্ট হয় সেই মাসের একটা ওপেনিং ক্যাশ ব্যালেন্স থাকা দরকার আছে। সেলস এন্ড পারচেজ আর অল ইন অন ক্রেডিট। বিক্রয় এবং পারচেজের পুরোটাই বাকিতে বলে দিচ্ছে ওনারা। আর প্ল্যান কস্টিং টাকা 16,000 ইজ ডিউ টু ডেলিভারি। আমরা পারচেজ করেছি প্ল্যান 16,000 টাকা, যেদিন ডেলিভারি হবে সেই দিন দিতে হবে। ইন জুলাই পেয়েবল, আর জুলাইতে গিয়ে দিতে হবে 10% on delivery and the balance after 3 months, আর বাকিটা দিতে হবে 3 মাস পর। তাহলে ভালো করে আবার লাইনটা পড়ছি, তোমরা দেখো। প্ল্যান তার দাম 16,000 টাকা, is due for delivery in July, জুলাই মাসে আমরা পারচেজ করেছি প্ল্যান। আর পেবল 10% on the delivery, আর জুলাই মাসে যখন আমরা ডেলিভারি নিব সেই দিন আমি পেমেন্ট করব মাত্র 10%, অর্থাৎ 1,600। বাকি যে টাকাটা থাকে and the balance after 3 months, বাকিটা 3 মাস পরে দিতে হবে, জুলাইয়ের পর 3 মাস পর। এটা 3 মাস পর তার আমাদের বাজেটের মধ্যে পড়ে না, পড়ে? তাহলে ওটা নিয়ে আমাদের আপাতত চিন্তাও নাই। আমরা খালি জুলাই মাসে গিয়ে প্ল্যান পারচেজ বাবদ 16,000 এর 10% 1,600 টাকা পেমেন্ট হিসেবে লিখে দিব। তোমরা কি আমার এই লাইনটা বুঝছো সবাই? সবাইকে লাইনটা বুঝছো? আরেকবার বলেন। প্ল্যান কস্টিং টাকা 16,000 টাকা দামের একটা প্ল্যান ইজ ডিউ, দিতে হবে টাকা ফর ডেলিভারি, ডেলিভারি নেওয়ার সময় ইন জুলাই, জুলাইতে পেবল 10% অন ডেলিভারি। তাহলে জুলাইতে যখন তুমি ডেলিভারি নিবা সেদিন তুমি এই 16,000 টাকা 10% দিতে হবে তোমাকে পরিশোধ। তাহলে 16,000 টাকা 10% মানে 1,600। তাহলে বাকি যে টাকাটা আমার বাকি থাকে এন্ড দ্য ব্যালেন্স, বাকিটুকু আফটার 3 মান্থ, 3 মাস পরে দিতে হবে। তাহলে জুলাইয়ের 3 মাস পর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে গিয়ে দিতে হবে। এই অক্টোবর মাসে বাজেট তো আমরা করছি না, করছি না। তাহলে আমাদের জুলাই মাসে খালি 1600 টাকা পেমেন্ট আমরা পেমেন্টের মধ্যে লিখে দেবো আমাদের বাজেট। প্ল্যান্টের ঘটনা শেষ। এবার হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স ইনস্টলমেন্ট। অ্যাডভান্স ট্যাক্স ইনস্টলমেন্টের 8,000 টাকা ইচ, প্রত্যেকবার দিতে হয় 8,000 টাকা করে। আর পেবল ইন মার্চ এন্ড জুন, তাহলে মার্চে একটা দিব, জুনে একটা দিব। এই তার মধ্যে জুনেরটা আমাদের বাজেটের মধ্যে পড়ছে না? জি স্যার। জি স্যার। তো সেই টাকাটার পরিমাণটা কত? 8,000 টাকা না? তাহলে অ্যাডভান্স ট্যাক্স আমাদের প্রত্যেকবার দিতে হয় 8,000 টাকা করে। তো একবার দিতে হয় মার্চে, একবার দিতে হয় জুনে। তো মার্চ তো আমাদের বাজেটের মধ্যে পড়ে না, কিন্তু জুনেরটা আমাদের বাজেটের মধ্যে পড়ে। তাই আমরা জুন মাসে অ্যাডভান্স ট্যাক্স পেইড নামে 8,000 টাকা আমরা জুনের একটা পেমেন্ট হিসেবে গণ্য করবো। তোমরা কি আমার এই কথাটা বুঝছো সবাই?
ই নাম্বারে বলছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু সাপ্লায়ার, পাওনাদারদেরকে আমাদের বাকি সুবিধা দেয় ইন ইজ 2 মান্থ, 2 মাস। এই সাপ্লায়ার মানে পাওনাদার আমাদেরকে 2 মাস পরে আমাদেরকে টাকা শোধ করতে হয়। এটাও ওয়ার্কিং করার দরকার নেই। কেন? কারণ মার্চ মাসে আমরা যেটা পারচেজ করি সেটা আমরা মার্চ এবং এপ্রিলে দেই মেতে। মে মাসে যেটা আমরা এপ্রিলে যেটা পারচেজ করি সেটা আমরা এপ্রিল এবং মেতে দেই জুনে। আবার মেতে যেটা পারচেজ করেছি সেটা আমরা মেতে যেটা জুনে দেই জুলাইতে। এইভাবে 2 মাস পর পর তোমাকে পেমেন্ট করতে হবে। দ্য পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার ইজ 2 মান্থ। এটা ওয়ার্কিং করে দেখানোর দরকার নেই, সরাসরি ডাটা থেকে তুমি এই পেমেন্টটা লিখতে পারবা। যেমন আগের অঙ্কটা আমি 1 মাস পর পর লিখছিলাম, তোমরা এখন 2 মাস পর পর অঙ্কটা লিখবে। স্যার এটা কি নামে লিখবো? পেমেন্ট টু ক্রেডিটর্স নামে, পেমেন্ট টু ক্রেডিটর্স নামে লিখবা। কি নামে লিখবা? পেমেন্ট টু ক্রেডিটর্স। ঠিক আছে? জি স্যার। এরপর that allow স্যার to customer। কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন মাস লিখবো? প্রত্যেকটা মাসে। আমি তোমাকে আবার বলছি, আমরা বাজেট করবো কোন কোন মাসে? মে, জুন, জুলাই, 3 মাসে না? হ্যাঁ। এই আমরা এই 3 মাসের বাজেট করবো না নামিরা? এই 3 মাসের বাজেট করবো না? জি স্যার। এখন তুমি মার্চ মাসে যেটা পারচেজ করেছো 36,000, এটা মার্চ মাসে তুমি টাকা দিবা না, এপ্রিল মাসেও টাকা দিবা না, তুমি এটা কোন মাসে দিবা? মেতে। তাহলে ওই 36,000 টাকা হবে মে মাসের পেমেন্ট। বুঝছো? বুঝছো? 2 মাস পর পর হবে, মেতে আর হ্যাঁ। আগস্টে। হ্যাঁ, 38,000 টাকাটা হবে তোমার জুন মাসের পেমেন্ট। এই 33,000 টাকা হবে তোমার জুলাই মাসের পেমেন্ট। আর এই 35,000 টাকা হবে তোমার আগস্ট মাসের পেমেন্ট। শেষ। বুঝছো? জি স্যার। আচ্ছা, আর ডেটরসের ক্ষেত্রে তো আরো ওয়ার্কিং করা লাগবে না। এন্ড দ্যাট অ্যালাউড টু কাস্টমার, কাস্টমারদেরকে আমরা টাইম দিই মাত্র 1 মাস। এই 1 মাস যদি কাস্টমারদেরকে টাইম দিই তাহলে তোমরা বলো মার্চে যেটা সেল করেছি সেই টাকাটা আমরা এপ্রিলে পাবো, কিন্তু এপ্রিলে তো বাজেট নাই। এপ্রিলে আমরা যে মালটা পারচেজ সেল করেছি সেটা পেমেন্ট সেটা পাবো আমরা মেতে। তাহলে মে মাসের কালেকশনটা হবে ৬২,০০০, জুন মাসের কালেকশনটা হবে ৬৪,০০০, জুলাই মাসের কালেকশনটা হবে ৫৮,০০০, আগস্ট মাসের কালেকশন হবে ৫৬,০০০। অর্থাৎ প্রত্যেক মাসে কালেকশন করবো তার আগের মাসেরটা। বুঝছো? যে তোমরা 1 মাসের বাকি সুবিধা দিয়েছি, তাই প্রত্যেক মাসের কালেকশন হবে তার আগের মাসেরটা। তোমরা বুঝছো? নাম কি হবে? কালেকশন ফ্রম ডেটার্স। কালেকশন ফ্রম ডেটার্স, দেনাদারের কাছ থেকে যে টাকাটা আমরা পাই তাকে আমরা কালেকশন ফ্রম ডেটার্স বলি। দেখছো? ঠিক আছে। আর লাস্ট লাইনটা বলছে ল্যাগ ইন পেমেন্ট অফ অল এক্সপেন্সেস ইজ 1 মান্থ। আমরা ওয়েজেস এবং ওভারহেড হচ্ছে 1 মাস। তো এটাও ওয়ার্কিং লাগবে না। কেন? কারণ মে মাসের পেমেন্টটা হবে তার আগের মাসেরটা ৮,০০০, জুন মাসে হবে তার আগের মাসেরটা, জুলাই মাসে হবে তার আগের মাসেরটা, মানে 1 মাসের বাকি সুবিধা। তাহলে যে মাসে ওয়েজেস হয় তার পরের মাসে এই পেমেন্ট হবে। ঠিক ওভারহেডটাও একই রকম ভাবে ধরবা। তাই আমাদের এই অঙ্কটার মধ্যে কোনো ওয়ার্কিং এর প্রয়োজন নাই। তোমরা কি বুঝছো? এই লিজা বুঝছো? নুসরাত? जी सर। লিজা, নুসরাত বুঝছো? जी सर। জি তাহলে এই অঙ্কটা একটা চমৎকার অঙ্ক এবং এইটা তোমাদের স্যার। বাড়ির কাছে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার ইয়ার অ্যাডজাস্টমেন্ট একটু আরেকবার বলবেন, টাকাটা কিভাবে যেন হবে? the period of credit allowed by supplier is 2 months। তার মানে পাওনাদারদেরকে আমরা সময় দেই 2 মাস, 2 মাস পরে টাকা দেই। তাহলে এটাকে আমরা পেমেন্ট টু ক্রেডিটর্স নামে লিখি। এই ক্যালকুলেশন এই অ্যামাউন্টটাকে আমরা লিখি পেমেন্ট টু ক্রেডিটর্স নামে। পাওনাদারকে পেমেন্ট করব, কিন্তু কোনটা মানে মে মাসে পেমেন্ট করব কোনটা? 2 মাস আগে আমি যে মালটা পারচেজ করেছিলাম। এই মে মাসে 2 মাস আগে কোনটাকে পারচেজ করেছি? মার্চে ৩৬,০০০ টাকা। ঠিক জুন মাসে আমরা পেমেন্ট করবো কোনটা? 2 মাস আগে আমরা যেটা পারচেজ করেছিলাম। 2 মাস আগে কোনটা পারচেজ করেছিলাম? ৩৮,০০০ টাকা। তুমি এবার বুঝছো আমার কথা? তুমি আমার কথা বুঝছো? জি স্যার, জি স্যার। ঠিক জি একই স্যার। রকম ভাবে কাস্টমার ইজ 1 মান্থ। কাস্টমারদেরকে আমরা সময় দিই, দেনাদারদেরকে আমরা সময় দিই 1 মাস। এটাকে আমরা লিখবো কালেকশন ফ্রম ডেটর্স। এটাকে আমরা লিখবো কালেকশন ফ্রম ডেটর্স। এটা যখন টাইম কত মাস? 1 মাস। তাহলে মে মাসে আমাদের কালেকশন ফ্রম ডেটর্সটা করতে হবে ঠিক তার আগের মাসে যেটা পারচেজ সেল করেছিলাম ৬২,০০০। জুন মাসে কোনটা হবে? ঠিক তার আগের মাসেরটা ৬৪,০০০। জুলাই মাসে কোনটা হবে? ঠিক তার আগের মাসের ৫৮,০০০। আগস্টে কত হবে? ঠিক তার আগের মাসে ৫৬,০০০। বুঝছো? বুঝছো? জি স্যার।
জি স্যার। ঠিক একই রকম ভাবে অন্যান্য যে খরচগুলো বলছে ওয়েজেস এবং ওভারহেড সব 1 মাসের জন্য। তার মানে মে মাসেটা হবে তার আগের মাসেরটা, জুনে হবে তার আগের মাসেরটা, জুলাইতে হবে তার আগের মাসেরটা, আর আগস্ট হবে তার আগের মাসেরটা। তোমরা বুঝছো? জি স্যার। তোমরা কি এই অঙ্কটা নিখুঁত ভাবে সুন্দরভাবে করে আমাকে দেখাতে পারবে না? পারবে না? পারবে? বলবো জি জি স্যার। এটাই আমাদের বাড়ির কাজ, এটাই আমাদের বাড়ির কাজ। স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মারো, জোর লাগাকে, জোর লাগাকে স্ক্রিনশট মারো। এই যে 8 নম্বর অঙ্কটা স্ক্রিনশট মারো। দাঁড়াও আমি লালটা কালো করে দিই, দাঁড়াও লালটা কালো করে দিই। না থাক, লালটা লালই থাক, বুঝতে পারবা যে এই 4টা বাজেট করতে হবে। লাও হ্যাঁ থাক, স্ক্রিনশট আগে নিয়ে লইলা লইলা লইলেছো। জি স্যার। এটাই আমাদের বাড়ির কাজ, এই একটাই শুধু বাড়ির কাজ। দেখো এরপর থেকে আমাদের বাড়ির কাজ দিতে আর আমার ভাববে না, দেখো যে খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবে। কি ঠিক আছে? স্যার এই সবগুলোরই তো ওই যে ফার্স্টের হচ্ছে ইয়া বের করে নিতে হবে, কালেকশন ফ্রম ডেটার। তোমার মাইক দিব আমি, তোমার মাইক দিব, এতক্ষণ কি না না বুঝাইলাম? না না সরি স্যার। আমি বললাম ওই এইটা যে এমন একটা বললেন অঙ্ক যে 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 আগের শর্তগুলো মাসে। দিয়েছে তাতে আমাকে কোনো ওয়ার্কিং করতে হবে না, ডাইরেক্ট বাজেটটা করবো আমরা, তাই না? জি স্যার, জি স্যার। এটা কোনো ওয়ার্কিং করতে হবে না, কারণ এমন ভাবে শর্তগুলো বলেছে যে সেটা ওয়ার্কিং করার প্রয়োজন। বুঝতে পেরেছ? জি স্যার বুঝছি। সুন্দর করে বাড়ি কাজ করো, বাড়ি কাজ না করে করে অভ্যাস খারাপ হয়ে গেছে। আমি বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম